ভয়াবহ পেট্রোল এবং ডিজেল সংকট শুরু হয়েছিল এবং প্রচুর লাইন আমরা দেখতে পেয়েছিলাম এবং সংসদে তখন জ্বালানি মন্ত্রী তিনি প্রথমে দাবি করেছিলেন যে কোনো তেলের সংকট নেই, জ্বালানি সংকট নেই, এগুলা হচ্ছে পরিকল্পিতভাবে করা হয়েছে। পরবর্তীতে জাতীয় সংসদে একটা কমিটি করে এটার একটা প্রস্তাবনা তৈরি করা হয়। সেই কমিটিতে বিরোধী দল অংশ নিয়েছিল এবং আমরা সেখানে প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু সেই প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছিল। আমরা অকটেন হচ্ছে 20 টাকা লিটারে, পেট্রোল 19 টাকা, কেরোসিন 18 টাকা এবং ডিজেল 15 টাকা। এবং এই মূল্য বৃদ্ধিটা পণ্য পরিবহন, সেচ, কৃষি সহ আমাদের আরো অনেকগুলা সেক্টরে এটা সরাসরি প্রভাব বিস্তার করেছে। এই যে সংকট, এই সংকটের পিছনে আমরা দেখেছি যে স্থানীয় নেতাদের প্রশ্রয়ে সিন্ডিকেট গড়ে উঠেছিল। পাম্পের ভূগর্ভস্থ ট্যাঙ্কে তেল মজুত করে রাখা হয়েছিল। অভিজ্ঞতাহীন প্রভাবশালী গোষ্ঠীর সরবরাহ ব্যবসায় প্রবেশ করেছে এবং উচ্চ কমিশনে বিপিসি এবং পেট্রোবাংলায় পাইকারি বিক্রি শুরু হয়েছিল। এবং অর্থাৎ জ্বালানি ক্রয়ে স্বচ্ছতার প্রশ্নটা অনুপস্থিত ছিল। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পাম্পের মজুদের ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যমে এসেছে, প্রশাসনের অভিযানও সেটা এসেছে। সেই সিন্ডিকেট সরকার কিন্তু ভাঙতে পারেনি। আমরা যদি গ্যাসের দিকে আসি, বর্তমানে দৈনিক গ্যাস চাহিদায় 43% ঘাটতি রয়েছে। দিনে আপনার 380 কোটি ঘনফুট হলো চাহিদা, সেটা এখন 215 সরবরাহ আছে, 215 কোটি ঘনফুট। ঢাকার মতো শহরে দিনে এখন প্রায় 12 থেকে 14 ঘন্টা চুলা জ্বলছে না। বিদ্যুতের ঘাটতির কারণে বিকল্প হিসেবে বিদ্যুৎ সরবরাহের সুযোগও সীমিত রয়েছে। শিল্প কারখানা উৎপাদনের জন্য অন্তত 3 থেকে 4 PSI প্রয়োজন, অর্থাৎ কিন্তু বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে এসেছে। এবং এই বিপুল ঘাটতি সত্ত্বে সুপরিকল্পিত কোনো সমাধান হাজির করা হয়নি, বরং সংকটকে পুঁজি করে স্পট মার্কেট থেকে বেশি দামে ক্রয়ের আয়োজন করা হচ্ছে। আমরা যদি দেখি যে গ্যাসের চাপে শূন্য নেমেছে যে শিল্পাঞ্চলগুলোতে, আপনারা এই জেলাগুলোর নাম দেখবেন, আশুলিয়া, সাভার, গাজীপুর, কালিয়াকৈর, ময়মনসিংহ সহ প্রায় অনেকগুলা জেলায় গ্যাসের চাপ শূন্য নেমে এসেছে। হবিগঞ্জে একসাথে উৎপাদন বন্ধ হয়েছে 171টি জেলা। নারায়ণগঞ্জে উৎপাদন বন্ধ হয়েছে 450টি ডাইং কারখানা। এবং বিজিএমএ সদস্য কারখানা যে রয়েছে তাদের প্রায় 30 থেকে 35% তাদের সক্ষমতার তুলনায় কম উৎপাদন তারা করছে। এবং এটা বিভিন্ন পত্রিকা রেফারেন্সে আমরা পেয়েছি। গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা যেটা বললাম, বিজিএমই সদস্য কারখানা 30 থেকে 35% কমেছে সক্ষমতা, এবং সব খাত মিলিয়ে 2 মাসে গড় উৎপাদন 24% হ্রাস পেয়েছে। কাঁচ, ইস্পাত, বস্ত্র তৈরি, পোশাক কারখানা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে এটার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের কারণে ক্রয়াদেশ সরে যাচ্ছে এবং আমরা নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করা যাচ্ছে না এবং উৎপাদন কমে যাওয়ায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, ফলে শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়ছে। আমরা বিদ্যুতের ক্ষেত্রে দেখব, এই সরকারের অঙ্গীকার ছিল নির্বাচিত হওয়ার পরে, তারা বলেছিল যে ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে কোনো বিদ্যুতের দাম বৃদ্ধি, 2 বছরের মধ্যে কোনো বিদ্যুতের দাম তারা বৃদ্ধি করবে না। কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে 3 মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো। পাইকারি পর্যায়ে 19.85% এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.68%। গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং কিন্তু এই বর্তমান সময়ে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল, যেখানে বিতরণ কোম্পানিগুলো সিস্টেম লসের দায় গ্রাহকদের উপর চাপানো হচ্ছে। এবং এই সংকটের সমাধান না করে বিদ্যুৎ বিভাগ উল্টো ভুতুরে বিলের নিয়ে অপপ্রচারের জন্য শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। আপনারা দেখবেন যে একটা বিজ্ঞপ্তি দিয়ে তারা এটা যারা সমালোচনা করতেছিল তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এবং পরে সেটা বাতিল করেছে। আমরা জানি আগের একটি সমস্যা আমাদের বিদ্যুতের রয়ে গিয়েছে, যে ক্যাপাসিটি চার্জে জনগণের প্রায় 70,000 কোটি টাকা প্রতি আমাদেরকে অর্থের অপচয় আমাদেরকে দিতে হচ্ছে। এবং এই ক্যাপাসিটি চার্জের কথা এবারের বাজেট বক্তব্যেও অর্থমন্ত্রী বলেছেন, ইশতেহারেও বিএনপির ছিল যে এটা তারা দূর করবে, কিন্তু আমরা তেমন কোনো ভূমিকা আমরা দেখিনি।
এই আদানি চুক্তিগুলো সহ যে বিদ্যুৎ চুক্তিগুলো কুইক রেন্টাল আইনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার করেছিল, সেই চুক্তিগুলা, সেই ক্যাপাসিটি চার্জের ব্যবস্থা তারা কি করবে। আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সময় যেই একটি জাতীয় কমিটি হয়েছিল তাদের সুপারিশ দিয়েছিল যে ক্যাপাসিটি চার্জ এবং এই চুক্তিগুলো বাতিলের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কিন্তু সেই সুপারিশগুলো মানছে না এবং নিজেও কোনো এই ধরনের কমিটি বা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখেছি যে সরকারের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন যে শুধু 15 বছরের দুঃশাসন এবং বিধ্বস্ত অবস্থার উপর দায় চাপিয়ে কি নিজেদের অক্ষমতা, অদক্ষতা এবং অব্যবস্থাপনা ঢাকা যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই, বরং যে ফ্যাসিস্ট সরকার ছিল 15 বছরে তাদের উপর দায় চাপাচ্ছে। এবং আমরা দেখছি এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি এটি কোনোটাই গ্রহণযোগ্য না। অন্তর্বর্তী সরকার আরও বিধ্বস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব কিন্তু সেই সময় নিয়েছিল এবং সেই সময় কিন্তু আমরা রেকর্ড পরিমাণ লোডশেডিং দেখিনি এবং এই গ্যাসের সংকট দেখিনি। ফলে আমরা মনে করি সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা এবং অদক্ষতা থেকে এই সংকট তৈরি হয়েছে। আমরা যদি একটু কৃষি খাতে যাই, কৃষককে বস্তা প্রতি বাড়তি দামে সার কিনতে হচ্ছে। অধিকাংশ জেলায় সেটা 350 থেকে 450 টাকা ব্যয়, অতিরিক্ত ব্যয় হচ্ছে এবং দুর্বল মনিটরিং এবং রাজনৈতিক সমর্থন পুষ্ট সিন্ডিকেটের কারণে চলতি আমন মৌসুমের শুরুতেই কৃষকের চড়া দামে সার কিনতে হচ্ছে। ক্যাশ মেমো চাইলে সার না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। কৃত্রিমভাবে তৈরি এই সংকটে উৎপাদন ব্যয় বাড়বে, ফলনে বিরূপ প্রভাব পড়বে এবং কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে। আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ যে খাত আমাদের যেটা সংকট ছিল এবং এখনো তৈরি হচ্ছে, সেটা ব্যাংক দখল এবং বাজার সিন্ডিকেটের প্রত্যাবর্তন। আমরা যদি ক্রেডিট রেটিংয়ে দেখি, অব্যবস্থাপনা এবং সংস্কার অনিচ্ছার কারণে আন্তর্জাতিক যে ঋণ মান নির্ণয়কারী সংস্থা S&P অ্যান্ড ফিচ বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচক পর্যায়ে নামিয়ে এনেছে। খেলাপি ঋণ আমরা জানি প্রচুর খেলাপি ঋণ ছিল এবং খেলাপি ঋণ যাদের রয়েছে তাদেরকে সংসদেও নিয়ে আসা হয়েছে এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট প্রচুর ব্যবসায়ী রয়েছে। খেলাপি ঋণ এবং পুনঃতফসিলীকরণের হিড়িক পড়েছে। শীর্ষ নেতাদেরও ফোন কলে ব্যাংকের কর্তা ব্যক্তি রদবদল হচ্ছে। আমরা দেখেছিলাম ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026-এর 18 ক ধারা অলিগার্কদের ফেরত, মানে 18 ক ধারায় সংশোধন করে অলিগার্কদেরকে ব্যাংক দখলের সুযোগ তৈরি করা হয়েছিল। পরে বিরোধী দল এবং জনগণের প্রতিবাদের কারণে সেটা প্রত্যাহার করা হয়। এছাড়া ঋণ প্রবৃদ্ধি বাড়ছে, শেয়ার বাজারেও আমরা দেখছি অভিযোগ এসেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যাংক লুটেরা তাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে। বিশেষত আর্থিক খাত ধ্বংসকারী লুটেরা অ্যাসালম গ্রুপকে ব্যাকডোরে ব্যবসায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি অ্যাসালম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার এক লিমিটেডের পক্ষে এলসি খোলার জন্য প্রায় 32 লক্ষ মার্কিন ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যুক্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ বিশেষ অনুমতি প্রদান করেছে। সরকারের আরেকটি প্রতারণা হচ্ছে যে মেগা প্রকল্পে যাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে 2025 সালে জনাব তারেক রহমান। তখন কিন্তু একটি বক্তব্যে বলেছিল যে সরকার কোনো ধরনের মেগা প্রকল্পে যাবে না, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি এবং প্রয়োজনে নতুন কোনো পার্ক, হাইটেক পার্ক তারা করবে না, পুরনোগুলোতেই সংস্কার করবে। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার আসার পরে মেগা প্রকল্পের তারা প্রস্তাবনা দিচ্ছে এবং গ্রহণ করছে মেগা প্রকল্প। আমরা ঢাকা মেট্রো রেলের সম্প্রসারণ লাইন MRT 5 এবং MRT 1-এর খরচ ব্যয় বাড়ানো হয়েছে যথাক্রমে 126% এবং 130%। এছাড়া রাজবাড়ির পাংশায় পুরনো ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে, অর্থাৎ ফ্যাসিস্ট আমলের ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে 2.1 কিলোমিটার পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ে একনেকে অনুমোদিত হয়েছে, একনেকে, যার প্রাথমিক ব্যয় 34,497 কোটি টাকা। নতুন করে ফিজিবিলিটি স্টাডি, টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয়নি। এবং আমরা যদি স্বাস্থ্য এবং শিক্ষাতে যাই, স্বাস্থ্য সেক্টরে সবচেয়ে যেই খারাপ কাজটি এই সরকার করেছে সেটা হচ্ছে যে ঔষধ নীতি। আমরা জানি যে 1982 সালে জাতীয় ঔষধ নীতি
তৈরি করা হয়েছিল ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর হাত ধরে, এবং 1994 সালে মূল্য নিয়ন্ত্রণের আওতা সংকুচিত করে মাত্র 117টি ঔষধ সেটা সীমিত করা হয়েছিল, এবং 3 দশক ধরে সেটা হালনাগাদ করা হয়নি। 2026 সালে অন্তর্বর্তী সরকার সেখানে সংস্কার করে 295টি সম্প্রসারণ করেছে ঔষধের তালিকা, এবং নতুন বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ পদ্ধতি ঠিক করেছিল। এই সরকার এসে আইন প্রক্রিয়াগত ত্রুটির অজুহাত দেখিয়ে পুরো সংস্কার বাতিল করেছে, এবং অর্থাৎ 1994 সালের যে ব্যবস্থাটি ছিল 117টি ঔষধ, সেটাতেই কিন্তু আমরা সীমিত রয়েছি। ফলে এটার ফলে আমরা জানি বাংলাদেশের চিকিৎসা ব্যয় প্রায় 2/3 ওষুধ বাবদ ব্যয় হয়, এবং নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের উপর বাড়তি স্বাস্থ্য ব্যয়ের ঝুঁকি কিন্তু তৈরি করবে। আমরা জানি হাম মহামারীতে যে ব্যবস্থাপনাগত ব্যর্থতা এই সরকারের ছিল, সেটার কারণে সরকার এটাকেও অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়েছে। কিন্তু আমরা জানি এখন পর্যন্ত এই হাম মহামারী কিন্তু সংকট কাটেনি। প্রায় 900+ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে মৃত্যু হয়েছে, এবং আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছড়িয়েছে, এবং বহু পরিবার সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে। আমরা এর আগে প্রেস ব্রিফিং এবং বক্তব্যে বলেছিলাম যেটাকে একটা মহামারী ঘোষণা করে জরুরি অবস্থা জারি করা, যেটা হয়নি। কোনো বিশেষায়িত হাসপাতাল করা হয়নি হাম আক্রান্ত রোগীদের জন্য। জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা এবং আইসিইউ সুবিধা নিশ্চিত করা যায়নি। সামগ্রিক অব্যবস্থাপনা দায় চাপানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। টিকা প্রদান কর্মসূচিতে সরকারের ভুল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এই সরকার, যেটা এপ্রিল মাসে করার কথা ছিল। প্রায় 46 লাখ শিশুকে হিসাবে নেওয়া হয়নি। আমরা শিক্ষাঙ্গনে দেখছি যে পুরনো কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় দখল করার চেষ্টা করা হচ্ছে, এবং সন্ত্রাস এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। আমরা কয়েকটি ঘটনার উদাহরণ বলতে পারি। শাহবাগ থানার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলার পরে কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তি ও জোকসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, এমনকি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় হামলা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা, বুটেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 6 মাস ধরে শিক্ষার্থী এবং বিরোধী মতের উপর দমনপীড়ন অব্যাহত। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে কয়েকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হলেও বর্তমানে প্রশাসন বাকি ক্যাম্পাসে নির্বাচন আটকে রেখেছে। বিশেষত আপনারা জানবেন যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু ইলেকশন কমিশনে মব করে সেই সময় ছাত্রদল সেটা ইলেকশনটা বন্ধ করেছিল, এবং এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা জানি এইচএসসি এবং আলিম পরীক্ষা হয়েছে, এবং সেই পরীক্ষা অব্যবস্থাপনা আমরা দেখেছি। কুমিল্লা, নোয়াখালী, বগুড়া সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের কোমর বা হাঁটু সমান পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছিল, এবং শিক্ষা মন্ত্রণালয়ে আগাম কোনো প্রস্তুতি ছিল না। পরীক্ষা বাতিল করার দাবি বা পিছানোর দাবি করা হয়েছিল, সেই সময় সেই দাবি তো গ্রহণ করা হয়নি, বরং শিক্ষার্থীদের কিন্তু কটূক্তি করা হয়েছিল, এবং শিক্ষার্থীরা তখন কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছিল। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখবেন যে 5ই আগস্ট মন্ত্রণালয়ের সভায় বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে ক্ষমতা দেওয়ার সুপারিশ দেওয়া হয়েছিল, অর্থাৎ রাজনৈতিক এবং স্থানীয় প্রভাবের মাধ্যমে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হয়েছিল। পরে সমালোচনার মুখে মন্ত্রী সেটা অস্বীকার করেন এবং বলেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা যদি দেখি যে গণতান্ত্রিক পরিবেশ বা পরিস্থিতির অবস্থা, প্রায় 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 6 মাসে। 18 ফেব্রুয়ারি থেকে 30 জুন 830টি ঘটনা, যার 770টিতেই বিএনপির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এগুলো বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রেফারেন্সে আমরা বলছি। এবং প্রায় 6 মাসে বিএনপি নিজস্ব দলীয় কন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে 31 জন নেতাকর্মী নিহত হয়েছে তাদের নিজেদের অন্তর্কন্দল। আমরা যদি বিরোধী দলের উপর হামলার ধারাবাহিকতা দেখি, বিশেষত এনসিপির উপর যে হামলাগুলো হয়েছে, নোয়াখালী 6 আসনের এমপি এবং এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহিংসতা কবল এলাকা পরিদর্শনে গেলে হাতিয়া এলাকায় হামলার শিকার হন। ঝিনাইদহ পুলিশের উপস্থিতিতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের উপর হামলা, আহত হয় 17 জন। পরে আহতদের বিরুদ্ধে মামলা হয় এবং 3 জনকে গ্রেফতার করা হয়, যারা ঈদের মধ্যেও কারাগারে তাদের ঈদ কাটাতে হয়েছিল। হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে হামলা হয়, অন্তত 10 জন নেতাকর্মী, কয়েকজন সাংবাদিক আহত হন। ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরী এক চোখের দৃষ্টি হারান। কুড়িগ্রামের এই ঘটনার প্রতিবাদ মিছিলে কুড়িগ্রামে অতর্কিত হামলা প্রায় 20 জন আহত হয়েছিল। একই মাসে সিলেটে পদযাত্রায়
হামলার ঘটনা ঘটে এবং আমাদের পুরো পদযাত্রায় কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর সহ আমাদের ক্যামেরা, ফোন এগুলো লুটপাট করা হয়। তো এই সবগুলো ঘটনার সাথে আসলে বিএনপির স্থানীয় যে নেতাকর্মীরা তারা জড়িত ছিল এবং পুলিশ প্রশাসন কিন্তু তারা নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতার বিষয়টার দিকে দেখে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা এনটিএমসির কথা আমরা জানি যে ফ্যাসিস্ট আমলে এনটিএমসির যে ভূমিকা, সেটার কারণে এই প্রতিষ্ঠানটি সমালোচিত হয়েছিল। বিশেষত নাগরিকদের যে ফোন আলাপে আড়ি পাতা, নজরদারি করা, ইন্টারনেট বন্ধ করার সাথে এই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট থাকার কারণে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মীরা এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছিল। অন্তর্বর্তী সরকার এনটিএমসি বিলুপ্তি করে সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট গঠনের উদ্যোগ নিয়েছিল। এই সরকার এনটিএমসির কার্যক্রম পুরোপুরি বহাল রেখেছে এবং আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এবং মে মাসে 95 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরঞ্জাম ক্রয় সহ আরও বিভিন্ন এটাকে শক্তিশালী করার জন্য। অর্থাৎ তার মানে কিন্তু নজরদারি, নাগরিকদের উপর যে নজরদারি, আড়ি পাতা, ফোন আলাপে আড়ি পাতা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বহাল থাকছে। অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সেটার যেই সংকুচিত অবস্থা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি সেটাও কিন্তু এই আমলে বহাল থাকতেছে। আমরা যদি সংবাদ মাধ্যমের বিষয়ে দেখি, গণমাধ্যমের বিষয়টি, প্রায় 237টি সাংবাদিক হেনস্থা এবং গণপিটুনির ঘটনা ঘটেছে চলতি বছরের প্রথম 6 মাসে। এটা আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স অনুযায়ী এবং HRSS অনুযায়ী 133 জন গণপিটুনিতে নিহত হয়েছে। এই সংখ্যা আগের থেকে দ্বিগুণ হয়েছে। এখন টিভির প্রায় 4 জন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে চাকরিচ্যুত করা হয়। শাহবাগ থানার ভেতরে দায়িত্ব পালন করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অন্তত 10 জন সংবাদকর্মী হামলার শিকার হন, পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি। হবিগঞ্জেও অনেক সাংবাদিক ভাই বোনেরা আহত হয়েছেন এবং তথ্য ভবনে বকেয়া বিল আনতে যাওয়া চলচ্চিত্রকর্মী এবং শিল্পীরা হামলার শিকার হন। হামলাকারীরা সরকারি অফিসে সিসিটিভি ফুটেজও সরিয়ে নেয়। এই হামলাগুলোর সাথেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যুক্ত। আমরা প্রথম থেকে যেটা বলে আসছি, একদম প্রথম দিন থেকে এই সরকার যে প্রতারণাটা জনগণের সাথে করেছে সেটা হচ্ছে গণভোটের জনরায় উপেক্ষা করে সংস্কার পরিষদ প্রত্যাখ্যান করেছে এবং গণভোট আদেশকে তারা প্রত্যাখ্যান করেছে। 31 দফার দাবি ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, সেদিকে তারা প্রত্যাখ্যান করে কমিটি করেছে, সংবিধান সংশোধনের কথা বলছে। ফলে এটা আমরা আজকের বিস্তারিত যাচ্ছি না, আমরা সংসদে এটা বলেছি এই সরকার কিভাবে সংবিধান সংস্কার পরিষদ না করে জনরায়ের সাথে বিক্রি করেছে। দলীয়করণ, এটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে সরকার, কিন্তু সরকারের জায়গা থেকে কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। আপনারা যদি দেখেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয় ক্লাবে পরিণত করা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে, যার 20 থেকে 19 জনই হচ্ছে দলীয় এবং দলীয় সংশ্লিষ্টতাই তাদের একমাত্র এবং প্রধান যোগ্যতা। কারণ আমরা দেখেছি যে 8টি বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটির সুপারিশ ছাড়াই এবং 3টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে 1973 সালের অধ্যাদেশের সিনেট প্যানেল বিধান এড়িয়ে বিশেষ পরিস্থিতির অজুহাতে নিয়োগ হয়েছে। কিন্তু এখন কিন্তু কোনো বিশেষ পরিস্থিতি নয়, নির্বাচিত সরকার এসেছে, সিনেট প্যানেল বিধান অনুযায়ী স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হওয়া উচিত ছিল এবং এই উপাচার্য নিয়োগ যে বিধান সেটিও সংস্কার করার একটা দাবি কিন্তু দীর্ঘদিনের ছিল। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো দেখিনি পরিস্থিতির উন্নয়ন। আমরা বিভিন্ন সংস্থা এবং নগর কর্তৃপক্ষে প্রায় 17 জন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনে 11টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, 63টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া কিন্তু বিএনপির 31 দফা সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে তারা বলেছিল মৃত্যু বা আদালতের আদেশ ছাড়া স্থানীয় সরকার প্রশাসক তারা নিয়োগ করবে না। এবং আমরা দেখতেছি এই যে বিভিন্ন সেক্টরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছে, এটা এক ধরনের বিএনপির যারা পদবঞ্চিত এবং যারা কি বলা যায় যে নির্বাচনে যারা হেরে গিয়েছে, এই মনোনয়ন বঞ্চিত এবং পদবঞ্চিত নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে। আমরা যদি দেখি যে পারিবারিক রাজনৈতিক বিকাশের যে নতুন সংস্কৃতি এই সরকারে এসে তৈরি হয়েছে, সেটা আপনারা জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই স্থায়ী কমিটির নেতা এবং মন্ত্রীদের
বিভিন্ন নেতা এবং মন্ত্রীদের সন্তানরা অ্যাডহক কমিটিতে নিয়োগ পেয়েছেন, একজন বিসিবির টেন্ডার এবং পারচেস কমিটিতেও আছেন। আমাদের বিস্তারিত যে ডকুমেন্ট সেখানে নাম সহ আছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পুত্রের কোম্পানিকে বগুড়ার বিভিন্ন উন্নয়ন কাজের ঠিকাদারিত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনী এলাকার ইউনিয়নের নামকরণেও পারিবারিক নাম ব্যবহারের ঘটনা ঘটেছে। পরবর্তী সমালোচনার মুখে তিনি এটা পরিবর্তন করেছে। জাপানি কোম্পানির বিনিয়োগ প্রকল্পে স্থানীয় অংশীদার স্ট্যালিয়ন ক্যাপিটাল, যার চেয়ারম্যান একজন কেন্দ্রীয় নেতার পুত্র, আপনারা সবাই জানেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের পুত্র। উভয় কোম্পানির এত বড় প্রকল্প পরিচালনার পূর্ব অভিজ্ঞতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরে তারা সেতু সচিবের সাথে আমরা শুনেছি পত্রিকার মারফতে যে মিটিং করেছে এবং এই সেতু প্রকল্পটিতে তারা নেওয়ার চেষ্টা করছে। এটা স্পষ্টতই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা সরকারের যদি জবাবদিহিতার জায়গা যাই, চেক অ্যান্ড ব্যালেন্সের যে প্রতিষ্ঠানগুলো ছিল, দুদক, ন্যায়পাল, সুপ্রিম কোর্ট, সেই সবগুলাই কিন্তু দুদকে আপনি যদি দেখেন, দুদকের চেয়ারম্যান দেওয়া হয়েছে। প্রথমত দুদক ছিল না 166 দিন, সবগুলা প্রশাসনে জেলা পরিষদে তারা প্রশাসক দিয়েছে, কিন্তু দুদক একটা প্রতিষ্ঠান যেখানে তারা 166 দিন কোনো ধরনের চেয়ারম্যান দেয়নি। এবং এখন দিয়েছে যিনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান সংবিধানের 99 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে বিচার বিভাগ ও পদ ছাড়া লাভজনক পদে নিয়োগ দেওয়া যায় না। দুদক বিচার বিভাগীয় কোনো প্রতিষ্ঠান নয়। ফলে আমরা মনে করি এটা সংবিধানের খেলাপ হয়েছে, তারা লঙ্ঘন করছে। এবং ন্যায়পাল 31 দফায় ন্যায়পাল আর প্রতিশ্রুতি থাকলেও কোনো ধরনের উদ্যোগ নেয়নি। সুপ্রিম কোর্ট সচিবালয়, যেটা 31 দফাতে ছিল, যেটা জুলাই সনদে বিএনপি এগ্রি করেছিল, কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু সেই পৃথক সচিবালয় গঠিত করেছিল অন্তর্বর্তী সরকার, সে অধ্যাদেশ বাতিল করে সচিবালয়টিকে বিলুপ্ত করা হয়েছে। আমরা যদি দেখি মানবাধিকার কমিশন, এই সরকার, আপনারা জানেন, প্রথম অধিবেশনে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ কমিশন, পুলিশ সংস্কার কমিশন, এই গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো সেগুলো ল্যাপস করেছিল এবং তারা বলেছিল পরবর্তীতে তারা নতুন করে আইন আনবে শক্তিশালী। কিন্তু আমরা দেখলাম শক্তিশালীর বদলে এগুলো অনেক দুর্বল করে এই আইনগুলোকে প্রতিষ্ঠা করা হচ্ছে। সরকার, আপনারা যদি মানবাধিকার আইনের কমিশন আইনের জায়গায় যদি আমরা দেখি, সেটা 2009 সালের যে আইন, সেই আইনের চেয়ে দুর্বল হয়েছে। বিদ্যমান বিলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা কমিশনকে দেওয়া হয়নি। কমিশন কেবল সরকারের কাছে প্রতিবেদন চাইতে এবং সুপারিশ করতে পারবে। 2025 সালের অধ্যাদেশে কমিশনকে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছিল। অধ্যাদেশে ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও কোনো অভিযোগে রেহাই পাবে না। নতুন খসড়ায় এই ধরনের কোনো বিধান নেই। এবং মানবাধিকার কমিশন কোনো ধরনের অনুমতি ছাড়া আপনারা যে কোনো ধরনের নিরাপত্তা হেফাজত বা আটক কেন্দ্রে তারা পরিদর্শন করতে পারবেন। অর্থাৎ আয়নাঘর, যেটা আইন শৃঙ্খলা বাহিনী স্বীকারই করে না, সেটার অনুমতি নিয়ে তারা সেখানে পরিদর্শন করতে হবে। ফলে এটা আসলে কোনো কাজ করবে না। এবং 6 মাস পার হলেও বর্তমান কোনো মানবাধিকার কমিশন নেই এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কয়েকটা সংঘটিত হয়েছে, হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি। আমরা যদি গুম প্রতিরোধ অধ্যাদেশের বিষয়টা দেখি, ওইটাও একইভাবেই আমরা দেখব যে দুর্বল আইন করা হচ্ছে, যেখানে অভিযুক্ত বাহিনী নিজেই তদন্তে অংশ নিতে পারবে। এবং যেটা বাংলাদেশ 2024 সালের অগস্টে গুম থেকে সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছিল, যার 12 অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করার কথা ছিল। অভিযুক্ত বাহিনী নিজেই তদন্তে অংশ নিতে পারবে না মর্মে জাতিসংঘ গুম বিষয়ক কমিটি স্পষ্টভাবে বলেছে। খসড়া বিলের 14 ধারা ন্যূনতম মানও পূরণ করতে পারেনি। এবং আমরা দেখেছিলাম যে সালাউদ্দিন আহমেদ, ইলিয়াস আলী সহ বিএনপির শীর্ষ নেতারা যখন গুম হয়েছিল, তখন বিএনপি কিন্তু বলেছিল এবং ভুক্তভোগী পরিবাররা বলেছিল যে এই তদন্তটা নিরপেক্ষ সংস্থা করতে হবে, অথবা বিচার বিভাগীয় তদন্ত হতে হবে, অথবা আন্তর্জাতিক সংস্থার তদন্ত তারা দাবি জানিয়েছিল। এখন তারা নিজেদের সরকার যখন ক্ষমতায়, তখন তারা আইন করতেছে যেখানে এই তদন্ত পুলিশ একাই করবে বা আইন শৃঙ্খলা বাহিনী একাই তদন্ত করবে। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা 10 এপ্রিল বাগেরহাটের মংলায় মিরাজ শেখ নামে এক নাগরিককে কোস্টগার্ড তুলে নেয়। হাইকোর্ট 15 কার্য দিবসের মধ্যে হাজির করার নির্দেশ দিল, এখনো তার সন্ধান মিলেনি। পরিবারের সদস্যরা মামলার শিকার হচ্ছেন। এটা এই শাসনামলের প্রথম গুম হিসেবে কিন্তু আমরা
বিভিন্ন পত্রপত্রিকা এবং তার পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ এসেছে। আপনারা জানবেন যে র্যাব বিলুপ্তির দাবি ছিল দীর্ঘদিনের। বিএনপিও প্রতিশ্রুতি দিয়েছিল র্যাব বিলুপ্তি করবে, কিন্তু এখন এটাকে বিলুপ্তি না করে পুনর্গঠন করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SRP নামে। কিন্তু এটা আসলে একই, শুধু নাম বদল হচ্ছে কিন্তু সকল কার্যক্রম একই রকম থাকছে। এবং জাস্ট স্যাংশন থেকে বাঁচার জন্য এই একটা ছলচাতুরির ব্যবস্থা নিচ্ছে। কারণ একটা বড় দাবি ছিল এই যে সশস্ত্র বাহিনীর কেউ এই ধরনের বিশেষায়িত কোনো প্রশিক্ষিত বাহিনীতে থাকবে না, শুধু পুলিশ বাহিনী থাকবে, কিন্তু সেই দাবি কিন্তু রাখা হয়নি। আমরা যদি আইন শৃঙ্খলা দখল এবং চাঁদাবাজির ঘটনা দেখি, যে পুলিশ সদর দপ্তর তথ্য অনুযায়ী সরকার দায়িত্ব নেওয়ার মার্চ থেকে জুলাই এই 5 মাসে থানায় মামলা হয়েছে 68,217টি, যার মধ্যে 1,539টি হত্যাকাণ্ডের, নারী শিশু নির্যাতন 9,984টি, ডাকাতি এবং ছিনতাই প্রায় 3,000-এর মতো, চুরি প্রায় 5,000-এর মতো, মাদক মামলা প্রায় 30,000-এর মতো সহ আরও বিভিন্ন ঘটনায় মামলা হয়েছে। এবং এই সময় সারা দেশে মাসে গড়ে 308টি হত্যাকাণ্ড হচ্ছে, যা অন্তর্বর্তী সরকারের সময় তুলনায় প্রায় 10% বেশি। দখল এবং চাঁদাবাজি, এটা আসলে এত আমাদের কাছে এটার রেফারেন্স এসেছে, উদাহরণ এসেছে, আমরা এখানে আর এটা দিয়ে ভারী করিনি। বিভিন্ন ব্যবসায়ী, বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যাপক চাঁদাবাজির শিকার হচ্ছে। এবং আমরা যদি দু একটা ঘটনার উদাহরণ দিই, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের 12টি প্রতিষ্ঠানে অন্তত 6টিতে ঝুট এবং শিল্প বর্জ্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ব্যবসায়ীদের হুমকি দেওয়া হয়েছে। নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখল এবং চাঁদা তোলাকে কেন্দ্র করে সরকারি দলের সংগঠনগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করছে। কক্সবাজারে সরকারি খাস জমি দখল চেষ্টার পরে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। সরকারি কর্মকর্তা এবং আদালতের উপরে চাপ আমরা দেখছি। মাঠ প্রশাসনে বিশেষত 18টি ইউএনও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং হুমকির ঘটনা ঘটেছে। এটা ঘটেছে ফ্যামিলি কার্ডের যে শুমারি তালিকা এবং সুপারভাইজার পদ নিয়ে। এবং চাঁপাইনবাবগঞ্জে আদালতে বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনার জেরে স্থানীয় নেতাকর্মীরা বিচারকের খাস কামরা এবং এজলাস কক্ষ ভাঙচুর করেছে। নাটোরের লালপুর এবং বাগাতিপাড়ায় হামলা ভাঙচুরের লিখিত অভিযোগ দেওয়ার পরদিনই জেলা প্রশাসককে প্রত্যাহার এবং ইউএনওকে বদলি করা হচ্ছে। অর্থাৎ মাঠ প্রশাসনকে কিন্তু দলীয় নেতাকর্মীর কথা না শুনে তাদের উপরে হামলার ঘটনা ঘটছে এবং কখনো কখনো বদলি করে দেওয়া হচ্ছে। আমরা যদি শ্রমবাজারের দিকে তাকাই, এই সরকার মালয়েশিয়া সফর করেছে। সরকার প্রধান এবং মালয়েশিয়া সফরের পরে তারা বলেছিল এটা তাদের বড় একটা সফলতা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিদেশগামী জনশক্তি বাংলাদেশে কিন্তু ধারাবাহিকভাবে কমছে। আমরা গত কয়েক বছরে যদি আপনার পর্যালোচনা করে, আমরা যদি এই সরকারেরটা শুধু দেখি, এই সরকার নির্বাচনী ইশতেহারে বলা হচ্ছিল 20 লাখ কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ মাসে তাহলে গড়ে 1.5 লাখেরও বেশি। কিন্তু BMET এর তথ্য মতে এবছরের মার্চ থেকে জুলাইয়ে এই 5 মাসে বিদেশে কর্মী গিয়েছে গড়ে 55,000। এবং মালয়েশিয়া যেই শ্রমবাজার রপ্তানি আশ্বাস দিয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি সিন্ডিকেট করে 25টা কোম্পানিকে, এজেন্সিকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা জুলাই গণহত্যার বিচারের বিষয়টা আমরা সংসদে বলেছি যে সরকারের অগ্রাধিকার আমরা দেখছি না জুলাই গণহত্যায়। অন্তর্বর্তী সরকারের সময় যে ট্রাইব্যুনালে যেই যতটুকু ছিল সেইটাকেই তারা আগাচ্ছে, নতুন করে আমরা অগ্রগতি দেখছি না। আমরা দেখছি জুলাইয়ের ইতিহাসকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে, মামলার তদন্ত হচ্ছে না এবং আহতদের যে পুনর্বাসন প্রক্রিয়া সেটিও যথাযথভাবে হচ্ছে না। আমরা সর্বশেষ যদি আসি পররাষ্ট্রনীতি, এই সরকারের আমাদের কাছে মনে হচ্ছে যে একটা দ্বিধান্বিত পররাষ্ট্রনীতি, আত্মবিশ্বাসহীন পররাষ্ট্রনীতি। আমরা এই সরকারকে কখনো দেখি প্রবল আত্মবিশ্বাসী, কখনো কিংকর্তব্য বিমূঢ়। এবং আপনারা যদি উদাহরণ হিসেবে দেখেন যে সীমান্ত হত্যা বন্ধে সরকার অনেক কড়া বিবৃতি দিয়েছে, কিন্তু আমরা দেখেছি জুলাই যে জাদুঘর, গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, সেখানে যে ফেলানির যেই স্মারকটি ছিল এবং সীমান্ত হত্যার জন্য যে একটা সেগমেন্ট ছিল সেটাকে কিন্তু তারা সরিয়ে দিয়েছে যাতে ভারত অখুশি না হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার প্রধান ভারত সফর নিয়ে এক ধরনের দ্বিধান্বিত, তারা যাবে কি যাবে না তারা বুঝতে পারছে না। কিন্তু সরকারের সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত ছিল। তারা যেহেতু সবার আগে বাংলাদেশ বলেছে এবং এই সরকার শেখ হাসিনার যে বিচার, সেই বিচারের রায় কার্যকর,
এবং আওয়ামী লীগের বিষয়টা সুরাহা করেই ভারত বাংলাদেশের মর্যাদার ভিত্তিতে কিভাবে নতুন করে সম্পর্ক প্রণয়ন করা যেতে পারে সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখিনি এই সরকারের পক্ষ থেকে। আমরা একেবারে শেষ পর্যায়ে যদি দেখি যে এই সরকার অনেকগুলা তাদের প্রতিশ্রুতির সাথে তারা নিজেরাই বরখেলাপ করেছে। তারা বলেছিল সাশ্রয়ী বিদ্যুৎ দিবে, 2 বছর মূল্য বৃদ্ধি করবে না, 3 মাসের মধ্যে তারা বিদ্যুৎ বৃদ্ধি করেছে। মেগা প্রকল্প তারা বলছিল মেগা প্রকল্প নিবে না, তারা শিক্ষা স্বাস্থ্য এগুলোতে ইনভেস্ট করবে, অবকাঠামোতে তারা ইনভেস্ট করবে না, কিন্তু আমরা দেখছি তার বেশ বড় কয়েকটি মেগা প্রকল্প তারা নিয়েছে। সংবিধান সংস্কার কমিশন তারা করেনি, সুপ্রিম কোর্টের অধীনে পৃথক বিচার সচিবালয় তারা বাদ দিয়ে দিয়েছে, র্যাব বিলুপ্তির দাবি তারা এগ্রি করেছিল কিন্তু তারা সেটাকে অগ্রাহ্য করছে, নতুন নামে নিয়ে আসছে। স্থানীয় সরকারের প্রশাসক তারা নিয়োগ দিবে না বলেছিল, তাদের 31 দফাতেই সেটা ছিল, কিন্তু তারা এখন স্থানীয় সরকার প্রশাসক নিয়োগ দিচ্ছে। ফলে আমরা যদি 6 মাসের সামগ্রিক পর্যবেক্ষণ দেখি, আমাদের অর্থনৈতিক খাতে জ্বালানি, বিদ্যুৎ এবং কৃষি উপকরণের সংকট শিল্প উৎপাদন এবং জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। সিন্ডিকেট ভাঙার বদলে নতুন অংশীদারিত্ব তৈরি হয়েছে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, সংস্কারগুলোকে বাতিল করে দুর্বল আইন প্রণয়ন করা হচ্ছে। রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ ক্রমশ সংকুচিত হচ্ছে। বিরোধী দল, সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর হামলা, হয়রানি বেড়েছে এবং এর বিরুদ্ধে সিংহভাগের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল গণহত্যার বিচার, আহতদের চিকিৎসা, সেইটাও সরকারের অগ্রাধিকার তালিকায় নেই। জবাবদিহিতামূলক একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা চেয়েছিলাম, দুদক, মানবাধিকার কমিশন, ন্যায়পাল, এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের প্রতিষ্ঠানগুলোতেও অকার্যকর করে রাখা হয়েছে এবং সরকারের বহুল প্রচারিত 31 দফা নির্বাচনী ইশতেহারের একাধিক দফা এই 6 মাসের মধ্যে কিন্তু পরিত্যক্ত হয়েছে এবং তারা নিজেরাই সেটা বরখেলাপ করেছে। ফলে এই ছিল আমাদের কাছে দেখা, জনগণের কাছ থেকে আমরা শুনেছি, বিভিন্ন পত্রপত্রিকায়, সাংবাদিকদের মাধ্যমে, বিভিন্ন সংস্থার মাধ্যমে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটার ভিত্তিতে এই 180 দিনে আমরা মনে করি যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তাদের অপরিকল্পনা, দুর্নীতি এবং অব্যবস্থার করার কারণে। আপনারা দেখেছেন যে 6 মাসের মধ্যে কিন্তু মন্ত্রী পরিষদের পুনর্গঠন করা লাগলো এবং সরকার বলেছিল তাদের পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে। এখন সরকার বিরোধীদের কাছে প্ল্যান চাচ্ছে, মন্ত্রী তারা পরিবর্তন করছে, প্রতিমন্ত্রী তারা পরিবর্তন করছে এবং আমরা জানি না কখন এই পরিবর্তন করতে করতে প্রধানমন্ত্রীকে এই পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে। ফলে আমরা আশা করব একটা কথা আপনারা হয়তো প্রশ্নে বলবেন বা বিএনপি থেকে বলা হবে যে 6 মাস কি যথেষ্ট সময় কিনা এই সরকারকে মূল্যায়ন করার জন্য, কিন্তু আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারকে কিন্তু তারা 3 মাসও সময় দেয় নাই সেই সময়, এবং 6 মাস যথাযথ সময় না হলেও তারা যে সফলতা প্রচার করছে সেটাও প্রচার করা উচিত নয়। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা প্রার্থনা করা ছিল। এই যে বিদ্যুৎ গ্যাসের সংকটে সারা দেশের মানুষ ভুগছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং তারা বলেছিল যে যেই কনফিডেন্স, আত্মবিশ্বাস তারা দেখিয়েছিল যে তারা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা আনবে এবং প্রশাসন, আইন শৃঙ্খলা পরিবেশ ঠিক করবে, কোনো কিছুই কিন্তু তারা পারেনি। ফলে আমরা আরও 6 মাস অতিবাহিত হলে কিন্তু এই সরকার কিন্তু আর বলতে পারবে না যে অন্তর্বর্তী সরকারের দায় বা ফ্যাসিস্ট সরকারের দায়, এটা কিন্তু জনগণের কাছে আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ফলে আমরা মনে করি মর্নিং শোজ দ্য ডে। আমরা এই সরকারের প্রথম 6 মাসে আমরা বুঝে গিয়েছি যে এই সরকার কিভাবে দেশ পরিচালনা করবে এবং কতটা সফলভাবে দেশ পরিচালনা করবে না ব্যর্থ হবে তারা সম্পূর্ণভাবে। আমরা বিরোধী দলের জায়গা থেকে জনগণের কাছে এই তথ্য উপস্থাপন করছি এবং জনগণের এই প্রত্যেকটা যে ইস্যু, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট, ওষুধ নীতি, সার এবং এই যে মানবাধিকার আইন, গুম কমিশন আইন এবং গণভোটের গণরায়, প্রত্যেকটা ইস্যুতে আমরা মাঠে থাকব। সরকার যদি এই সংকটগুলার সুরাহা না করে, সরকার যদি তার যেই পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে, তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই জায়গা থেকে রাজপথে এবং সংসদে অবস্থান জারি রাখবে। আপনাদের দীর্ঘদিন ধরে ভোলা বরিশাল সেতুর একটি কথা হচ্ছিল, যেখানে বর্তমান সরকার প্রধান এবং আপনাদের দলীয় প্রধান দুজনে বলেছিলেন যে এটি একটি অধিকার। তো সেই অধিকার থেকে ভোলা বরিশাল সেতু হওয়ার একটা কথা থাকলেও 120 কিলোমিটার থেকে যুক্ত করে, যেটি হিজলা মেন্দিগঞ্জ থেকে হয়ে ভোলা আসবে, যেটি সরাসরি বরিশাল হয়ে ভোলা যাবে না। ভোলার মানুষ সন্ধ্যার পরে কোনো বৈরী আবহাওয়ার সময় তারা ভোলা থেকে বিচ্ছিন্ন থাকে। ব্রিজটা হলে তাদের চিকিৎসা ক্ষেত্রে তারা বরিশাল খুব অগ্রাধিকার পেত।
এখন কি রাস্তাটা কি ঘোরা হয়ে গেল নাকি ব্রিজটা তারা করতে যাচ্ছে? যেহেতু মেগা প্রকল্প আর দুইটা ব্রিজের কথা বললেন। হ্যাঁ, আমি এবং এটা নিয়ে বলেছি যে যে জাপানি কোম্পানি এবং স্টার্লিং ক্যাপিটালকে দেওয়া হচ্ছে, তারাও আসলে এই ধরনের কাজ আগে করেছে কিনা। এখন আপনি যেটা বললেন যে ভোলা বরিশাল সরাসরি সেতু, এইটা আসলে আমি মনে করি জনমত যাচাই করা উচিত। স্থানীয় যারা ভুক্তভোগী তাদের মতামতের ভিত্তিতেই এটা নিয়ে এই বিষয়ে সিদ্ধান্ত আসা উচিত। বিরোধী দলীয় নেতাও কিন্তু সংসদে এটা বারবার বলেছেন, স্পিকার বলেছেন যে ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি এটা যে ভোলা বরিশাল সরাসরি যে একটা সংযোগ সেতু যাতে সেটা করা হয়। আগামী 27 তারিখে সংসদ অধিবেশন আছে, আপনি কি এটা রাখবেন কিনা? আমরা এই সার্বিক 180 দিনের আজকে সেই সবগুলা বিষয়ে আমরা সংসদে ভাই নাম নাম একটু নাম কাইন্ডলি নাম বলবেন, আপনার হাউসের নাম বলবেন, দেন প্রশ্নটা করবেন। জি বলবেন। বিগত ফ্যাসিস্ট সময়ে আমরা দেখেছি যে ইসলামী সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান বা কাওয়ালি এগুলোতে হামলা বা বাধা দেওয়ার একটা সংস্কৃতি ছিল। বর্তমান সরকারের আমলে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় যে কনসার্ট বা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা প্রদান করা হচ্ছে। এই ক্ষেত্রে আসলে জাতীয় নাগরিক পার্টির অবস্থান কি? আমরা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া, রুল অফ ল প্রতিষ্ঠা হওয়া। আইনের শাসনের ভিত্তিতে আইন যেটা বলবে সেই অনুযায়ী আইন প্রণয়নকারী সংস্থা ব্যবস্থা নেবে, এবং সেক্ষেত্রে অবশ্যই স্থানীয় যে সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ সব কিছু বিবেচনা সকল পক্ষকে নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে হবে। ফলে এটা আসলে কোনো স্পেসিফিক বিষয় না। আমরা মনে করি সরকার সার্বিকভাবেই আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। নাম নাম বলতে হবে, হাউসের নাম বলতে হবে। আচ্ছা নাইব ভাই, দুবাইয়ের কথা Specific করে দেবো। প্রশ্নটা হলো গতকালকে 11 দলে আচ্ছা চ্যানেল আই, জি বলেন। জি না, আচ্ছা। সংখ্যা উল্লেখ আছে। আমি সংখ্যা একটি উল্লেখ গুমের কথা বলেছি যেটা কোস্ট গার্ড কর্তৃক হয়েছে, যা তার পরিবার এটা হাইকোর্টে রিট করেছিল, মানে হাইকোর্টে শরণাপন্ন হওয়ার পরে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 15 দিনের মধ্যে, এবং গতকালকে ওইটা যিনি বলেছেন উনি হয়তো তার বক্তব্য নিয়ে পুনর্বিবেচনা করে তিনি বক্তব্য বলবেন। আমরা তো আজকে স্পষ্টভাবে এটা বলেছি। আর সফলতা দেখেন, এটা সফলতা আর ব্যর্থতার বিষয় আমরা কিন্তু যা প্রতিশ্রুতি দিয়েছে সরকার, সেটা আমরা সেই প্রতিশ্রুতিগুলো কোথায় ভঙ্গ করেছে এটা আমরা দেখিয়েছি। বিরোধী দল হিসেবে এটাই আমাদের দায়িত্ব। সরকারের সফলতা দেখানোর দায়িত্ব তো আমাদের না, সেটা সরকার দেখাচ্ছে, সেটা জনগণ বিবেচনা করবে। চেক এন্ড ব্যালেন্সের কথা বলছেন বা সময় টেলিভিশন। আমরা তো ভারত সফর নিয়ে এটা বলেছি। 5ই আগস্ট যে প্রেস ব্রিফিংটি হয়েছে দিল্লিতে, এই প্রেস ব্রিফিং এটা আমরা মনে করি না এটা কেবল আওয়ামী লীগের প্রেস ব্রিফিং। এটা আসলে দিল্লির ভাষ্য, ভারত সরকার বাংলাদেশকে কি বলতে চায় এটাই বলা হয়েছে। কারণ ভারত সরকারের বা দিল্লির সহযোগিতা ছাড়া, মদত ছাড়া এটা প্রেস ব্রিফিং সম্ভব হতো না। ফলে একই সাথে আওয়ামী লীগের কার্যক্রম করতে দেওয়া, পাশাপাশি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন রাখা, এটা আসলে একই সাথে সম্ভব নয়। আমরা মনে করি এটা সাংঘর্ষিক এবং দ্বিচারিতা। ফলে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করতে দিবে না দিল্লি, এবং শেখ হাসিনাকেও সেখানে রাখবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে, ভারত সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে। এই নিশ্চয়তা পেলেই ওসমান হাদির খুনিদেরকে ফেরত দেওয়া হবে, এবং আমাদের যে বিগত 15 বছরে ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেই সম্পর্ক নতুনভাবে পুনর্মূল্যায়ন করে নতুন সম্পর্ক স্থাপন করতে হবে। এবছর গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, আমরা যাতে আমাদের পানির ন্যায্য হিস্সা পাই, কুশিন যাতে সীমান্তে না হয়, সীমান্ত হত্যা যাতে বন্ধ হয়, ইত্যাদির ভিত্তিতে ভারতের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন সম্ভব। ফলে এই বিষয়গুলো সুরাহার আগে যেখানে শেখ হাসিনা রয়েছেন দিল্লিতে, সেখানে যদি আবার তারেক রহমান যায়, তাহলে এটার আসলে মিনিং কি দাঁড়াবে, বাংলাদেশের জনগণ বা বিশ্ববাসী এটা কিভাবে দেখবে। ফলে আমরা মনে করি এটা শুধু তারেক রহমান হিসেবে না, বাংলাদেশের জন্য এটা একটা অবমাননাকর ঘটনা হবে, এবং বাংলাদেশ যে স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্বর জায়গায় স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, এটাই মেসেজ যাবে।
চেক এন্ড ব্যালেন্সের কথা বলছেন বা আপনারা আগে থেকে বলছেন নেতা নয় নীতির পরিবর্তন চান, তার কারণে এটি হলে আসলে ফ্যাসিস্টের পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে না, বা এই সরকার নতুন করে ফ্যাসিবাদের পথে হাতে এরকম অভিযোগ আপনারা করছেন। সেই ক্ষেত্রে আসলে আপনাদের এই বিএনপি সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এটার বিরুদ্ধে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে আপনাদের পরবর্তী কার্যক্রম বা পদক্ষেপগুলো কি হবে? আমরা এটা রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করব এবং আমরা দেশের মানুষকে তো প্রতিনিয়ত এটা দেখিয়ে যাচ্ছি যে কোথায় কোথায় সরকার ভুল করছে, প্রতিশ্রুতি বরখেলাপ করছে, এবং আমরা এক পলিসিগতভাবে এটা মানুষকে যেমন দেখাবো এবং রাজনৈতিকভাবে আমরা এটা প্রতিরোধ করব যদি সরকার এদিকে ক্রমশ হাঁটতে থাকে। রাশেদ ভাই, হ্যাঁ রাশেদ ভাই বলেন। 71 টিভি, জি বলেন বলেন। তৎকালীন সময়ে জায়গায় বিশেষ করে বিভাগের সমাবেশ দেখা হয়েছে, এগুলোর বাইরে আসলে কি ধরনের গণআন্দোলন করতে পারে বলে আমরা আজকের যেই আমাদের বিএনপি সরকারের 180 দিন নিয়ে যেই আমাদের এখানে যে পুস্তিকাটা প্রণীত হয়েছে, আমরা এটার নাম দিয়েছি পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরনো রাজনীতিতে প্রত্যাবর্তন। এবং অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকেই সরকার যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে, সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে। এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোনো ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার। শুধুমাত্র ক্ষমতায় বসেছেন এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। এবং আন্দোলনের বিষয় যেটা বললেন, আমরা কিন্তু গতকালকে 11 দলের বৈঠক থেকে জানিয়েছি আমাদের লং মার্চ হবে প্রায় 5 থেকে 6টি বিভাগে। এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে এবং সেই মহাসমাবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বড় বার্তা সরকারকে দিব। এরপরে আরও কঠোর আন্দোলনের যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা ঘোষণা দিব। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কিন্তু তার সক্ষমতা অনুযায়ী কিন্তু উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং মহানগরগুলোতেও কিন্তু কর্মসূচি অব্যাহত রেখেছে। মাজার ইসলাম, স্টার নিউজ, জি। সরকার ব্যর্থ হলো, কিন্তু বিরোধী দল আসলে কতটুকু সফল হলো? কারণ এখানে বিরোধী দল তো পার্ট অফ গভর্নমেন্ট বা পার্ট অফ পাওয়ার, যেহেতু আপনারা ক্ষমতার অংশ নেন, এখন আপনাদের নেই সরকার। প্রশ্ন হচ্ছে সরকার যেখানে ব্যর্থ হলো, বিরোধী দল হিসাবে এনসিপি বা 11 দল বা বিরোধী দল আপনারা জনগণের কাছে কতটুকু পৌঁছাতে পারবেন? আমরা মনে করি বিরোধী দল হিসেবে আমাদের জোট এবং বিশেষত এনসিপি একটা দায়িত্বশীল ভূমিকা গত 6 মাসে পালন করেছে। আমরা যদি খুবই কঠোর আন্দোলন দিকে যেতাম, প্রথম থেকে সরকার বলার চেষ্টা করত যে সরকার বিরোধী দলের কারণে কোনো ধরনের কাজ করতে পারছে না, অর্থনীতি ভালো হচ্ছে না, সরকারের কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই। 6 মাস সরকারকে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা পলিসি ওয়াইজ আমাদের বিষয়গুলো বলেছি। সংসদে 2টা অধিবেশনে কিন্তু আমরা সবগুলা বিষয় ক্রমান্বয়ে তুলে ধরেছি। এছাড়া বাইরে আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে, অহিংসভাবে আমাদের কর্মসূচিগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। ফলে আমরা মনে করি যে খুবই রেসপন্সিবল আচরণ করেছি বিরোধী দলের জায়গা থেকে। এবং আমরা প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে, আজকে প্রেস ব্রিফিংয়ে আপনারা দেখবেন যে আমরা সবগুলা বিষয় কিন্তু তুলে ধরেছি জনগণের কাছে আপনাদের মাধ্যমে। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা, সেটা কিন্তু বিরোধী দল এনেছে। আমরা কিন্তু পলিসি ওয়াইজ আলোচনার মাধ্যমে আমরা সংসদের বাইরে কিন্তু সরকারকে বারবার এটা বলে যাচ্ছি কোথায় ভুলগুলা হচ্ছে। এখন সরকার কিন্তু সেটার জবাব কিভাবে দিয়েছে, আমাদের একজন ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে এবং গাইবান্ধায় একজন মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে।
ফলে বিরোধী দল সংসদের অংশ, বিরোধী দল কিন্তু গভর্নেন্সের অংশ না। এবং বাংলাদেশে কিন্তু সংবিধান এখনো সংশোধন বা সংস্কার হয়নি, পরিবর্তন হয়নি। বিরোধী দলকে আরও বেশি ক্ষমতায়িত করার যেই পরিকল্পনা ছিল জুলাই সনদ অনুযায়ী, সেটা কিন্তু এখনো হয়নি। ফলে বিরোধী দল কিন্তু সংসদেও অনেক দুর্বল, সেখানেও আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। ফলে সরকার যদি মনে করে সরকারের কাছে যথাযথ প্ল্যান নেই, সরকার পারছে না, সরকার চাইলে বিরোধী দলের কাছে পলিসি সহায়তা চাইতে পারে। আমরা কিন্তু বিভিন্ন সময় সেটা দিয়েছি। ফলে এই যে এই যে প্রচারটা যে বিরোধী দল আসলে ব্যর্থ, বিরোধী দল দুর্বল, আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্য এই প্রোপাগান্ডাটা করছে। আমরা বলতে পারি বিএনপি গত 16 বছর কিন্তু